রাজ্য বাজেট আজকে পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়, আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে বাজেট অধিবেশনে কয়েকটি কথা বলে রাজ্যপাল বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে রাজ্যপালের বলে জানা যাচ্ছে। 4.5 মিনিট কথা বলে বেরিয়ে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাজেট অধিবেশনের শুরু হচ্ছে, আজকে বাজেট পেশ হতে চলেছে রাজ্য বাজেট, এবং তার আগে রাজ্যপাল এই বাজেট অধিবেশনে কয়েকটা কথা বলে তিনি বেরিয়ে গেছেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে, প্রায় 4.5 মিনিট কথা বলেছেন বলে জানা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখতে পাচ্ছেন সেই ছবি। আরো বিস্তারিত জানবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কিছু কথা বলে বেরিয়ে গেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কিছু কথোপকথন হয়েছে বলে জানা যাচ্ছে। উজ্জ্বল, কি খবর রয়েছে? হচ্ছে যে রাজ্যপাল যে ভাষণ ছিল সেই ভাষণের কয়েকটা অংশ পাঠ করেই তিনি এটাকে টেবিল করেন। এটা কিন্তু একটা প্রথা বিধানসভাতে, এবং রাজ্যপাল 4.5 মিনিট ভাষণ পাঠ করেন, এবং ভাষণ পাঠ করার পর আমরা দেখতে পাই রাজ্যপাল তিনি চেয়ার ছেড়ে বেরিয়ে যান, এবং বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে থেকে তার কিছুটা আলোচনা হয়, কিছুটা কথা হয়। এই কিন্তু বিজেপির বিধায়কদের যেটা বক্তব্য, এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু চিৎকার করে রাজ্যপালকে অভিনন্দন জানালেন, হাততালি দিলেন, এই বলে যে রাজ্য সরকারের বানিয়ে দেওয়া রিপোর্ট, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া রিপোর্ট, সেটা রাজ্যপাল পড়তে চাননি। সেই কারণেই এত সংক্ষিপ্ত 2-4টে কথা বলে সাংবিধানিক দায়িত্ব পালন করে রাজ্যপাল বেরিয়ে গেলেন। ফলে আমরা দেখলাম যে রাজ্যপাল যখন বক্তব্য রাখছেন তখনও বিরোধী দলের বেঞ্চ থেকে বারবার হাততালি দেওয়া হয়েছে, এবং তারপর রাজ্যপালের এই ভাষণের পর বিজেপির বিধায়কদের দাবি এবং শুভেন্দু অধিকারীর দাবি যে রাজ্যপালকে দিয়ে অসাংবিধানিক মিথ্যে কথানো পাঠ করাতে পারল না সরকার, এবং সেই কারণেই রাজ্যপাল তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করে বেরিয়ে গেলেন। এরপর আজকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এরপরে কিন্তু 1:15 থেকে বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা হবে। সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব আনা হয়েছে। এসআইআর এর চরম বিরোধিতা করে শোভনদেব চট্টোপাধ্যায় সরকারি সেই প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছেন অধ্যক্ষের কাছে। সেটা নিয়ে আজকে আলোচনা হবে, এবং 1/2 ঘন্টা সময়সীমা সেটার জন্য বরাদ্দ করা হয়েছে। এরপর বাজেট পেশ হবে 2:30টার সময়, ভোট এখন সেটাকে পেশ করা হবে, এবং সেটাও উজ্জ্বল, তোমার কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, কিন্তু আমি দর্শকদের সামনে একবার সেই মুহূর্তের ছবিটা রাখবো। রাজ্যপাল যখন কিছুটা অংশ পড়ে তারপর তিনি বেরিয়ে যান, এবং যাবার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কিছু কথোপকথন তার হয়। 4.5 মিনিট রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ভাষণ পড়েন, এবং তারপরে কক্ষ ত্যাগ করেছেন রাজ্যপাল। তৃতীয় তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হবে আজ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষকে দেখতে পাচ্ছেন, পৌঁছে গিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের আগে 4.5 মিনিট ভাষণ দিয়ে কক্ষ ত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমি রাজ্যপাল সিভি আনন্দ বসুকে ধন্যবাদ জানাবো যে তিনি রাজ্য সরকারের যে খসড়া বক্তব্য বাতিল করেছেন। সেই বাতিলে কেন্দ্র এবং বিজেপি বিরোধী কথা ছিল, তিনি পড়তে অস্বীকার করেছিলেন, বয়কটের কথা বলেছিলেন। রাজ্য সরকার বাধ্য হয়ে গত পরশুদিন কেন্দ্রের বিরুদ্ধে কোনো মন্তব্য না রেখে নতুন করে বক্তব্য পাঠাতে বাধ্য হয়েছে। অর্থাৎ ঘোলা করে ঘোলা জলে আজকে এদেরকে ঘোলা জল খেতে হয়েছে। রাজ্যপাল মহোদয়কে হ্যাটসঅপ জানাই। উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যথোপযুক্ত কারণ ছাড়া
রাজ্যের ঋণ আছে, বকেয়া আছে তিনি বলেছেন, সেখানে তিনি আপত্তি করেন না। কিন্তু এই যে ভার্সনটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এইখানে তিনি স্কিপ করেছেন 4.5 মিনিট পরে, দ্য ঘাটাল মাস্টার প্ল্যান হেল্ড আপ বাই দি সেন্ট্রাল ফর এ লং টাইম। উনি এই জায়গায় বলেছেন আই উইল নট রিড মোর, এবং উনি বেরিয়ে যাচ্ছিলেন। প্রথমে মুখ্যমন্ত্রী এসে বললেন কেন করবেন না, উনি দেখিয়ে দিলেন যে আমি এটার জন্য করব। তখন স্পিকার অনুরোধ করলেন যে জাতীয় সঙ্গীতটা হবে, আপনি একটু মঞ্চে আপনার সিটে যান। উনি প্রোটোকল মেনে জাতীয় সঙ্গীত সময় উঠে দাঁড়িয়ে আমরা এবং উনি সবাই মিলে রেসপেক্ট দিয়ে তারপরে। কয়লা পাচার দুর্নীতির পুরো ব্লুপ্রিন্ট তাদের হাতে। মঙ্গলবার 10 জায়গায় অভিযানের পর বাজেয়াপ্ত করা নথি ঘেটে এমনই দাবি করা হচ্ছে ইডি সূত্রে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, কয়লাকাণ্ডে একাধিক প্রভাবশালীর ভূমিকায় কথা জানতে পেরেছেন তারা। মঙ্গলবারের অভিযানে 2 জায়গা থেকে উদ্ধার হয়েছে নগদ 1 কোটিরও বেশি। পশ্চিমবঙ্গে কয়লা পাচার দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, কিন্তু কতদিনে এই চক্রের মাথা অবধি পৌঁছতে পারবে তারা? কলকাতা, দিল্লি সহ 10 জায়গায় তল্লাশি অভিযানের পর সেই প্রশ্ন ফের সামনে এলো। কয়লা পাচার মামলার তদন্তে মঙ্গলবার একাধিক ঠিকানায় হানা দেয় ইডির টিম। ইডি সূত্রে দাবি, ওই তল্লাশি অভিযানে 2টি জায়গা থেকে মোট 1,10,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইডির তল্লাশি চলাকালীন ব্যবসায়ী অমিত বানসালের বাড়ি থেকে থরে থরে নোটের বান্ডিল উদ্ধারের খবর সামনে আসতে থাকে। টাকা গুনতে আনা হয় 3টি মেশিন। ইডি সূত্রে দাবি, হাওয়ালার কারবারি ওই ব্যবসায়ীর মাধ্যমে কয়লা পাচারের টাকা তছরূপ হয়েছে। অমিত বানসাল অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কালো টাকা হাতবদল করেছেন বলেও ইডি সূত্রে দাবি। যেটা ইডি সূত্রের খবর, 1,10,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুধু টাকা নয়, এছাড়া প্রচুর ডিজিটাল এভিডেন্স এবং কয়লার যে সিন্ডিকেট কিভাবে চলতো তার যাবতীয় ব্লুপ্রিন্ট পাওয়া গেছে। এমনকি ইডি আধিকারিকরা দাবি করছেন যে এমন কিছু ডিজিটাল এভিডেন্স এবং হোয়াটসঅ্যাপের চ্যাট পাওয়া গেছে, যেটা কিন্তু গোটা কয়লা পাচারের যে তদন্ত তাকে একটা নতুন দিশা দেখাবে। ইডি সূত্রে আরও দাবি, তাদের মঙ্গলবারের অভিযানে 1,500 পাতার ডকুমেন্ট ও প্রচুর ডিজিটাল নথি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 12টি মোবাইল ফোন। এই সূত্র ধরে ইডির তরফে দাবি করা হচ্ছে, কয়লা পাচারের যে সিন্ডিকেট চলতো তার পুরো ব্লুপ্রিন্ট তাদের হাতে এসেছে। ইডি সূত্রে দাবি, মাইনিং থেকে ট্রান্সপোর্টেশন, কারা টাকা নিত এবং কোথায় টাকা যেত, যাবতীয় তথ্য পাওয়া গেছে বাজেয়াপ্ত মোবাইল ফোনে। একাধিক চ্যাট হিস্ট্রিতে এই সংক্রান্ত তথ্য মিলেছে। এই পুরো চক্রে একাধিক পুলিশ কর্তা ও প্রভাবশালীর ভূমিকা রয়েছে বলে ইডি সূত্রে দাবি। মঙ্গলবার কয়লা পাচার মামলার তদন্তে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় ইডি। কয়লা পাচার করে যখন রাস্তায় পাঠানো হতো ট্রাকে, কারা কারা টাকা নিত, প্রোটেকশন মানি কাদের কাছে গেছিল, এবং মনোরঞ্জন মণ্ডল রাজ্য পুলিশের একজন পুলিশ অফিসার, তার বাড়ি থেকেও কিন্তু বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইডি আধিকারিকরা দাবি করছেন যে আগামী দিনে একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত যদি কারুর করার হয় করবে, কিন্তু যে মামলাগুলো দায়ের হয়েছে 2020 সাল বা 2021 সালে, 5 বছর 6 বছর শীতঘুমে থাকার পর ভোটের সময় এসে যে এজেন্সির নড়াচড়া, এটাতে মানুষ বুঝে যান যে সামনে ভোট আছে, বাকি আইনের পথে চলবে। মুখ্যমন্ত্রী যাদের বাঁচাতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারবে না, কারণ কয়লা কেলেঙ্কারির আরও বহু তথ্য ইডির হাতে চলে এসছে। মুখ্যমন্ত্রী যাদের বাঁচাতে চাইছে তাদের ঘর পর্যন্ত তদন্ত যাবে এবং কেউ রেহাই পাবে না, এটাই আমাদের বিশ্বাস। ইডি সূত্রে দাবি, কয়লাকাণ্ডে তাদের স্ক্যানারে থাকা প্রত্যেকের ভূমিকাই খতিয়ে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, দুর্নীতির মাথার নাগাল কবে পাবে ইডি? প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.